কঙ্গো এক দুর্ভাগা দেশ, ডিয়ার কঙ্গো। আগে জায়ান নামে পরিচিত ছিল এই দেশটি। মহামূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ। গোল্ড, ডায়মন্ড, কোবাল্ট, কোলটান, কি নেই সেখানে। তেমনিভাবে জমি এত উর্বর যে ওরা সারের সাথে, ফার্টিলাইজারের সাথে ওরা পরিচিত না। আপনি যা ফেলবেন সেখান থেকে সবচেয়ে ভালো ফলন উঠে আসবে। প্রতি বছর 29শে মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয়। 1948 সালের 29শে মে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়েছিল। আর সেই যাত্রায় বাংলাদেশ এখন রয়েছে অনন্য উচ্চতায়। পরিসংখ্যান বলছে বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তের 11টি মিশনে মোট 50,000-এর মতো জাতিসংঘের সদস্য মোতায়েন রয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দিবসটির এবারের প্রতিপাদ্য ইনভেস্ট ইন পিস, অর্থাৎ শান্তিতে বিনিয়োগ। মোটা দাগে আমরা এই প্রেক্ষাপটে আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICS-10 জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। এই শিরোনামে আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন 3 জন সম্মানিত অতিথি। চলুন শুরুতেই পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমদাদুল হক। এর পরপরই আছেন জেনারেল মাহবুব হায়দার খান। আমার সর্বডানে আছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসার শরফুদ্দিন। 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব মাহবুব হায়দার খান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে প্রতি বছর 29শে মে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয় এবং বাংলাদেশেও কিন্তু প্রতিবার এই দিবসটি পালিত হয়ে এসেছে। যদি একটু জানতে চাই শুরুতেই, এই দিবসটির তাৎপর্য কি? শান্তিরক্ষা দিবস আপনি যেমন বললেন 1948 সাল থেকেই পালিত হয়ে আসছে। বাংলাদেশে আমরা এটা প্রথম যাত্রা শুরু করি 2007 সালে। আমরা প্রথম উদযাপন করলাম। এখানকার স্থানীয় যে জাতিসংঘ প্রতিনিধি, তাদের অফিস এবং আমাদের অফিস মিলে আমরা যৌথভাবে এটা উদযাপন করি। সে থেকে নিয়মিতভাবে এটা প্রতি বছরই হয়ে আসছে। এরা আজকের বিশেষ একটা এই দিনে আমরা সারা পৃথিবীতে আমরা শান্তির বাণী ছড়িয়ে দিতে চাই। আমরা মনে করি সেনাবাহিনীগুলো বা সশস্ত্র বাহিনী যে শুধুমাত্র যুদ্ধের জন্য, সেটার যে ধারণা, সেই ধারণা পরিবর্তন করে আমরা এই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, এই অস্ত্র গোলাবারুদ শান্তির জন্য এটাকে ব্যবহারে আনা যায়, সেটাও আজকের দিনের একটা উল্লেখযোগ্য একটি ভাবনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমরা। আর আমাদের যে উল্লেখযোগ্য যে অবদানগুলো, যেখানে আমরা শান্তি স্থাপনে সমর্থ হয়েছি, যেখানে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, জনগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে, সেসব দেশ উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে, এগুলো এই শান্তিরক্ষী বাহিনীদেরই অবদান। এবং আজকের দিনে আমরা বিশেষ করে এটা অনুধাবন করি, অন্যদেরকে আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করি এর মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসার শরফুদ্দিন, আপনার কাছেও প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ আজ বিশ্বের বুকে শান্তির পতাকা উড়িয়ে যাচ্ছে। কবে থেকে বাংলাদেশের এই যাত্রা শুরু হয়েছিল? বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী প্রথমত শুরু করে 1987-88 সালে। তখন থেকেই অবজারভার মিশন এটা পরিচালিত হয়। তারপরে যখন নাকি ট্রুপস ডিপ্লয়মেন্টের কথাগুলো, আলোচনাগুলো আসলো, তখন বাংলাদেশে এগিয়ে যায় অন্যান্য দেশের মতো। বাংলাদেশেও এটা বিট করে এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেই গৌরবোজ্জ্বল যে পেশাগত দক্ষতা, এটার উপর নির্ভর করেই বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু আপনার জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয় UNDP-র পক্ষ থেকে। এবং তখন থেকেই আজ অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন শান্তিরক্ষী বাহিনীতে এবং খুব ঝুঁকিপূর্ণ মিশনগুলিতে বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে আসছে। এর মধ্যে দু একটা আমি বলতে পারি, যেমন সোমালিয়াতে মিশন, সুদানের মিশন, কঙ্গোর মিশন। 3টা মিশনের কথা বললাম, এগুলি সবচেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এবং এই 3টার মধ্যে 2টাতেই আমার সৌভাগ্য হয়েছিল পার্টিসিপেট করার জন্য। তো আমি এটাই বলতে পারি যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতার সাথে এবং অত্যন্ত সুনামের সাথে দেশের এবং সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে সেই 1988 সাল থেকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমদাদুল হক, এখন পর্যন্ত আমরা যেমনটি জানতে পেরেছি যে
174 জন বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্ব শান্তির জন্য প্রাণ দিয়েছেন। বাংলাদেশিদের এই আত্মত্যাগকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা ব্যান্ড 3 অর্থাৎ 1st ব্যাটালিয়ন, 2nd ব্যাটালিয়ন, 3rd ব্যাটালিয়নের সদস্য হিসেবে আমরা যাই কঙ্গোতে। আমাদের আগের ব্যাটালিয়ন অর্থাৎ ব্যান্ড 2 যেটা মনুকে ডিপ্লয় ছিল, সেখানে একদিনে আমরা একটা কনফ্লিক্টে 10 জন সদস্যকে হারাই, যার ভিতরে একজন ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন শহীদ, এবং তার সাথে অন্যান্য সৈনিক এবং বিভিন্ন পদবীর সৈনিকরা। এভাবে আমরা 174 জন সদস্যকে হারিয়েছি। এটা একদিকে যেমন হৃদয় বিদারক, অন্যদিকে এক ধরনের বীরত্ব গাথাও তৈরি করেছে আমাদের আর্ম ফোর্সেস, ইন পার্টিকুলার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য। আমরা যখন এই ধরনের কনফ্লিক্টে জড়িয়ে যাই, সেই সময় কিন্তু আমাদের প্রথম যে দায়িত্ব যেটা আমাদের ঘাড়ে চলে আসে, তখন কিন্তু আমরা আমাদের জীবনের মায়াকে ত্যাগ করে দিই। আমাদের দেশের সম্মান এবং আমাদের সেনাবাহিনীকে এবং আমাদের আর্ম ফোর্সেসকে কীভাবে আপলিফ্ট করতে পারি, সেটাতেই কিন্তু আমরা বেশি মনোযোগী হয়ে পড়ি সেই সময়তে। তো আমরা চাই এটা যে আমরা আমাদের দায়িত্ব পালনের জন্য যে সব স্যাক্রিফাইস করছি, সেটা হয়তো আমরা আমাদের নিজের মুখে না বলে এটা মূল্যায়িত হয় যেন যথাযথ জায়গা থেকে, সেটাই বোধহয় ভালো হবে। তবে এটা সুপ্রিম স্যাক্রিফাইস, 174 জন যে মারা গিয়েছে, এটা অনেক সময় শুধু যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে মিশনগুলো সেখানে হয় তা না। আমি ইউনিকম অর্থাৎ ইউনাইটেড নেশনস ইরাক কুয়েত অবজারভেশন মিশনে আমি প্রথম মিশন করেছি 1994-1995-এ। খুব শান্তিপূর্ণ মিশন ছিল, সেখানেও আমরা আমাদের সদস্যকে হারিয়েছি। অথচ সেটা সবাই বলে যে এটা তো এই ধরনের কনফ্লিক্ট হওয়ার কথা ছিল না। তো এটা বলা যাবে না যে কখন কী ধরনের ঘটনা ঘটে যায়। তো এই যে স্যাক্রিফাইস করছি আমরা, এটা আমাদের অনেকেই কিন্তু জানে না। এই মিশনের পেছনে অনেক ত্যাগের গল্প রয়েছে, অনেক ত্যাগের গল্প রয়েছে। এবং এই জিনিসগুলো যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন আজকে, এই ধরনের বিভিন্ন ফোরামে যদি এই জিনিসগুলো যদি হাইলাইটেড হয়, আমার বোধ হয় আমাদের জাতি এই জিনিসগুলো জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জেনারেল মাহবুব হায়দার খান। জাতিসংঘ কেন কঙ্গোতে মনক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল? আমরা যদি শুরুর প্রেক্ষাপটটা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যে কঙ্গো কিভাবে এতটা ভয়াবহ সংঘাত অস্থিতিশীলতার মধ্যে জড়িয়ে পড়লো? কঙ্গো এক দুর্ভাগা দেশ, ডিয়ার কঙ্গো। আগে জায়ান নামে পরিচিত ছিল এই দেশটি। মহামূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ, গোল্ড, ডায়মন্ড, কোবাল্ট, কোলটান, কি নেই সেখানে। তেমনিভাবে জমি এত উর্বর যে ওরা সারের সাথে, ফার্টিলাইজারের সাথে ওরা পরিচিত না। আপনি যা ফেলবেন সেখান থেকে সবচেয়ে ভালো ফলন উঠে আসবে। তো এই দেশের প্রতি সবারই একটা লোলুপ দৃষ্টি ছিল এই দেশের প্রতি, এই সব সম্পদের দিকে। আর এখানে জাতিগত বিভেদ সৃষ্টি করে 200-250 বছর শোষণের শেষে 1960 সালে এটা স্বাধীনতা লাভ করে। কিন্তু স্বাধীনতার পরেও খুব একটা লাভ হয়নি তাদের। সংঘাত চলতেই থাকে, জাতিগত বিভেদ, গোষ্ঠীগত স্বার্থ। পার্শ্ববর্তী দেশ 1994 সালে যে জেনোসাইড হলো রুয়ান্ডা, সেখান থেকে এই জেনোসাইডের পরে অনেক সশস্ত্র দল ভিতরে ঢুকলো, বিশেষ করে পূর্বাঞ্চলীয় অঞ্চলে। তাতে আরও জটিল হয়ে দাঁড়ালো তাদের পরিস্থিতি। এর ইতিমধ্যে প্রায় 30 লক্ষ লোক মারা গিয়েছিল সে সময় এই নানা রকমের কলহে, দ্বন্দ্ব, মারামারি, হানাহানিতে। তো তখন জাতিসংঘ একটা লুসাকা এগ্রিমেন্ট হয়, সেটা 1999 সালে। সেই অনুযায়ী তারা কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েনের সিদ্ধান্ত নেয় এবং মোতায়েন হয়। আমি একটু জাস্ট যোগ করতে চাই, শান্তিরক্ষী বাহিনী কঙ্গোতে 1960 সালে ওরা যখন স্বাধীনতা লাভ করে, তখন থেকে দেশের এত অরাজকতা অবস্থা ছিল যে তখন থেকেই শান্তিরক্ষী বাহিনীর প্রথম ব্যাচটা ওখানে 1960 থেকে 1964 পর্যন্ত ওখানে থাকে। পরবর্তীতে যখন সিচুয়েশনটা একটু স্টেবল হয়, তখন শান্তিরক্ষী বাহিনী আর থাকে না। পরবর্তীতে আবার স্যার যেটা বললেন যে ওই 1999 সালে লুসাকা এগ্রিমেন্টের পরে তখন আবার মনুক তখন যায়। মনুক 1999 থেকে 2010 পর্যন্ত মনুক নামে চলে। আবার 2010 থেকে আদ্যবধি যেটা চলছে, এটা মনুৎসব নাম বলে এটা চলছে। তো এই শান্তিরক্ষী বাহিনী একটা সেই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কন্টিনিউয়াসলি চলছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী কন্ট্রিবিউট করে আসছে আপনার 2003 থেকে।
এখন পর্যন্ত আমাদের শান্তিরক্ষী বাহিনী মনুকে আছে। এবং কঙ্গোতে আপনারা অপারেশন, আমরা যেমনটি দেখেছিলাম চ্যাপ্টার 7 অপারেশনের অধীনে কাজ করেছেন, সেটি আসলে কি ধরনের অপারেশন ছিল? ওয়েল, চ্যাপ্টার 7 অপারেশনটা এই 2003 সালে যখন নাকি পরিস্থিতি অনেক খারাপ হয়ে যায়, তখনই জাতিসংঘর সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন পাশ করে চ্যাপ্টার 7। ওটা অ্যালাউ করে শান্তিরক্ষী বাহিনীকে রোবাস্ট অপারেশন পরিচালনা করার জন্য এবং প্রিএমটিভ অ্যাকশন নেওয়ার জন্য। কারণ ওখানে পরিস্থিতি এত ভয়াবহ ছিল যে শুধু আপনার রাইট টু সেলফ ডিফেন্সের জন্য অন্যান্য শান্তিরক্ষা মিশনগুলি যেরকম যে আপনার রাইট টু সেলফ ডিফেন্সে আপনি ফায়ার করতে পারেন বা একটা অ্যাকশন নিতে পারেন, কিন্তু এখানে রাইট টু সেলফ ডিফেন্স না, শুধু সিভিলিয়ান প্রোটেকশনের জন্য, মনুকে সকল সদস্য প্রোটেকশনের জন্য, তারপরে মিলিটারি নন মিলিটারি যারা এনজিওস আছেন, জাতিসংঘের অন্যান্য অর্গানাইজেশন এজেন্সি আছে, সবার প্রোটেকশনের জন্য এই অপারেশন পরিচালনা করার একটা অনুমতি এবং ক্ষমতা দেওয়া হয় চ্যাপ্টার 7-এর আওতাধীনে। এবং সবগুলি মিশনে, আপনি যেটা বলছিলেন যে এখন অনেকগুলো মিশন পৃথিবীতে চালু আছে, এইটার মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক মিশনে এই চ্যাপ্টার 7 অনুমোদিত। সেটার মধ্যে এই কঙ্গো একটা, সুদানে যদি আপনি সুদানে একটা, তারপরে লেবাননে একটা, তো এই 3-4টা জায়গাতেই শুধু জাতিসংঘ এই চ্যাপ্টার 7-এর অধীনে পরিচালিত হচ্ছে। চ্যাপ্টার 7 কখন অনুমোদন করা হয়? তো 2003 সালে মনুক এই কঙ্গোর ইস্টার্ন প্রভিন্স ইতুরি, সেই ইতুরির আপনার ক্যাপিটাল ছিল বুনিয়া, যেখানে আমরা ডিপ্লয়েড ছিলাম। তো এই বুনিয়াতে ছিল জাতিসংঘের একটা ক্যাম্প। এই ক্যাম্পের উপরে আক্রমণ করে মিলিশিয়ারা। সেই আক্রমণের পরে তখনই জাতিসংঘ থেকে সিকিউরিটি কাউন্সিল চ্যাপ্টার 7 অনুমোদন করে যে আমরা চ্যাপ্টার 7 অনুমোদনে ওখান থেকে। ধন্যবাদ জানাচ্ছি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমদাদুল হক। যুদ্ধ বলতে সাধারণ দর্শক কিন্তু টিভি পর্দায় দেখে কিংবা পত্রিকার পাতায় পড়ে থাকে, কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতাটা নিশ্চয়ই সেরকম নয়। কতটা ভয়াবহ ছিল কঙ্গো পরিস্থিতি? যে ম্যান্ডেট 7 কখন অনুমোদন দেওয়া হয়, যেখানে শুধু শান্তি প্রতিষ্ঠা না, প্রয়োজনে ফোর্স অ্যাপ্লাই করতে হতে পারে। অর্থাৎ যেখানে আমাকে নিজের প্রোটেকশন এবং সিভিলিয়ানকে প্রোটেক্ট করার জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হতে পারে, সেসব জায়গাতে কিন্তু ম্যান্ডেট দেওয়া হয়। আপনার তুমি নিজেকে প্রোটেক্ট করবা, পিস এনফোর্স করবে এবং সিভিলিয়ানদেরকেও তুমি প্রোটেক্ট করবে। সেই সময় জটিল থেকে জটিলতর পরিস্থিতি বিবেচনায় ম্যান্ডেট 7-কে অ্যাপ্রুভ করা হয়। এখন আপনি যে যুদ্ধ পরিস্থিতির কথা বললেন, আমি একজন ইনফেন্ট্রি সৈনিক। ইনফেন্ট্রি অর্থাৎ এরা ফ্রন্ট লাইনে যুদ্ধ করে থাকে, সম্মুখ যোদ্ধা, একদম সম্মুখ যোদ্ধা। চিটাগং হিল ট্রাক্টসে আমি চাকরি করেছি। সেখানে কিন্তু আমরা ছোটোখাটো অনেক কনফ্লিক্টের সম্মুখীন, তখন শান্তি বাহিনী ছিল। আপনার পিস অ্যাকর্ড, এটা তো এখন ওই ডাইমেনশনে না হলেও অন্যান্য বিভিন্ন ধরনের খণ্ড যুদ্ধ হয় এখনও, সেটার ডাইমেনশন ইজ ডিফারেন্ট। তো সেখানে আমরা অনেক সময় ছোটোখাটো কনফ্লিক্ট, অ্যাম্বুশ, কাউন্টার অ্যাম্বুশ, এই ধরনের অপারেশন করেছি। আমি এসআইএনটিতে ছিলাম, স্কুল অফ ইনফেন্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স। অর্থাৎ ট্যাকটিক্স পড়ানো হচ্ছে আমাদের সব অফিসারদের করে, শুধু ইনফেন্ট্রি অফিসারে করা না। এখানে আমাদের বাংলাদেশ আর্মির সব অফিসারকেই এটা, বিকজ আমাদের আর্মিটা হচ্ছিল ইনফেন্ট্রি বায়াসড আর্মি, অর্থাৎ সবাইকে যে কোনো মুহূর্তেই ইনফেন্ট্রি রোলে কাজ করতে হতে পারে। তো আমি এসআইএনটির কথা সংক্ষেপে বলি। আপনি যেটা যুদ্ধ পরিস্থিতির কথা বললেন, এখানে ইনফেন্ট্রি ফায়ার পাওয়ার বলে একটা সিলেবাসে একটা অংশ থাকে, যেখানে আমরা অফিসাররা যারা তারা যোগদান করি এবং ক্যাডেট কলেজের স্টুডেন্টদেরকেও ইনভাইট করা হয় তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আর্মি কীভাবে কাজ করে এবং তারাও যেন উৎসাহী হয় সেনাবাহিনীতে জয়েন করার জন্য। ইনফেন্ট্রি ফায়ার পাওয়ার এটা দেখার জন্য। তো ওখানে শুধু একটা কোম্পানি যে ফায়ার পাওয়ার সেটাকেই দেখানো হয় আর কি। অর্থাৎ একটা কোম্পানিতে যে যে অস্ত্রগুলো থাকে তার সাথে হয়তো কিছু স্লাইস অফ দ্য ব্যাটালিয়ন অ্যাসেটস যেগুলো, সেটা কিছু কিছু অংশ হয়। কিন্তু আপনি যেটা বললেন বাস্তবে এখন চলে আসি, আমরা যে মনিকের কথা বলছি, আমরা যে কঙ্গোর কথা বলছি, এটা হয়তো পরবর্তীতে বলবো আমি। অ্যাবিবা একটা জায়গা যেটা চে অপারেশনের কথা বলছি আমরা। চে অপারেশনে যেটা আমরা মেইনলি আলোচনা করছি সেটা হচ্ছিল ইতুরি এক্সপ্লোরার। কিন্তু ইতুরি এক্সপ্লোরার লঞ্চ করার আগে ইতুরি এনগ্রেভার একটা অপারেশন ছিল আর কি, যেটা কেন ওই যে থেকেই যে মিলিশিয়ারা ছিল, যে তাদের যে শক্ত ঘাঁটি ছিল সেটা থেকে তাদেরকে ডিসলস করার জন্য। তো অ্যাবিবা থেকে আমরা এটা অপারেশনটা লঞ্চ করেছিলাম। আমাদের সাথে একটা কঙ্গোলিজ ব্যাটালিয়ন ছিল, অর্থাৎ আমাদেরকে অগমেন্ট করার জন্য, আমাদের স্ট্রেংথকে অগমেন্ট করার জন্য
কিনশাসা থেকে তাদের একটা কমান্ডো ব্যাটালিয়ন এসে জয়েন করেছিল এবেবা বলে একটা জায়গাতে। তো যখন আমরা অপারেশন লঞ্চ করি, তারা কিন্তু দে আর ইল ফেট, দে আর ইল ইকুইপড, অর্থাৎ তাদের কিছুই ছিল না। তাদেরকে ইভেন আমাদেরকে অস্ত্র দিতে হয়েছে, তাদেরকে অ্যামুনিশন দিতে হয়েছে, এবং প্রথম দিনেই তাদের খাবার ছিল না, তাদের খাবার দিতে হয়েছে। এবং আলটিমেটলি যে পটভূমিতে আমরা ইতুরি এক্সপ্লোরার 1 লঞ্চ করেছি, সেটা পটভূমি তৈরি হয় কিন্তু ইতুরি এনগ্রেভার অপারেশন থেকে, যেখানে কিনা এই কঙ্গোলিজ যে আপনার এই কমান্ডো ব্যাটালিয়ন যেটা আমাদের সাথে ছিল, তারা রিভোল্ট করে। এবং আমরা যখন চেয়ের কথা বলছি, চেয়ের ফুটহিলে যখন পৌঁছে গিয়েছিলাম, তারা অনেক ক্যাজুয়ালিটি সাফার করেছে, তাদের অনেক ইনজিউর্ড হয়েছে, তাদের অনেকে মারাও গিয়েছিল। দে আলটিমেটলি রিভোল্টেড, এবং তারা তখন ডিনাই করলো, এবং আমাদেরকে তখন তারা বললো তোমরা আর সামনে যেতে পারবে না। আমাদের এপিসির উপর তারা চেপে বসলো এবং আমাদেরকে ফোর্স করেছিল তারা আমাদের বেস ক্যাম্প অর্থাৎ অ্যাবেবা বলে একটা জায়গা আছে স্কুল, যেখান থেকে আমরা লঞ্চ করেছি, সেখানে ফিরে আনতে আমাদের বাধ্য করেছিল। এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটাই আমরা এখন বলতে যাচ্ছি। যখন ফিরে আসলো তারা অ্যাবেবাতে, আমরা সব ফিরে আসছি, আমরা এপিসিতে নামছি, আমাদের ধারণাকে পুরো পাল্টিয়ে দিয়ে তারা এপিসি থেকে নেমে ইনডিসক্রিমিনেটলি ফায়ার শুরু করলো। অতর্কিত হামলা, মিলিশিয়ারা অর্থাৎ আমাদের ফ্রেন্ডলি ফোর্স, যারা আমাদেরকে হেল্প করার জন্য, আমাদের স্ট্রেংথকে বাড়ানোর জন্য, অগমেন্ট করার জন্য তারা এসেছিল কিনশাসা থেকে, তাদের রাজধানী থেকে, তারা রিপোর্ট করলো। এবং তাদের ধারণা ছিল যে তারা কিনশাসা থেকে এসছে, তাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয়নি। এখানে একটা কথা বলি, আমরা কোনো অপারেশন লঞ্চ করাতে ম্যারিং আপ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোর্স এসে জয়েন করে, তাদের ম্যারিং আপ, তাদের কোঅর্ডিনেশন, আমাদের ইন্টারনাল অনেক ব্যাপার এবং থাকে যে আর কি। জটিল পরিস্থিতির কথা আপনি তুলে ধরছেন, আপনাদের বড়রাই কিন্তু কঙ্গোর ভয়াবহতা আমরা বুঝতে পারছি। জি। সেখানে আপনাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি কতটা জটিল ছিল, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। ওকে, দর্শক, গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন গণতন্ত্র, নিবেদন করছে আড়াই সিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমদাদুল হক, যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরছিলেন আপনি, এবং আমি প্রশ্ন রেখেছিলাম যে সেইখানে, সেই জটিল পরিস্থিতিতে আপনাদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি কতটা জটিল ছিল। জি, যেটা আমি বলছিলাম, কঙ্গোলিজ কমান্ডো ব্যাটালিয়ন তারা আমাদের ফোর্স করে নট টু মুভ ফার্দার, এবং আমাদের এপিসির উপরে চড়ে বসে, এবং তারা আমাদের ফোর্স করে। তখন এমন অবস্থা ছিল যে তারা যে ডিফাইল টাইপ অফ ট্রেন, স্পেসিফিক কোনো রুট ছিল না, ডেজিগনেটেড কোনো রাস্তা ছিল না, পাহাড় ভ্যালি, দুই পাহাড়ের মাঝখান থেকে চাপা, ডিফাইল ধরনের, খুবই চাপা ধরনের রাস্তা, এটাই হলো টেরিন ইনফ্যাক্ট। এবং এখানে যদি সামান্য বৃষ্টি হতো, কাদা হয়ে যেত। এবং এমন হয়েছে, যখন ফোর্স করছে আমাদের কঙ্গোলিজ আর্মি আমাদের বেস ক্যাম্পে এবেবাতে ফিরে আসার জন্য, সেই সময় আমাদের অনেকগুলো এপিসি কাদায় থেমে গিয়েছিল, আটকে গিয়েছিল। তখন আমাকে যখন এটা বলছে আমার ক্যাপ্টেন, আমার প্লেটুন কমান্ডাররা, তখন আমাকে বাধ্য হয়ে বলতে, বুঝেছি তখন তো রিকভারি গাড়ি পাঠানো বা রেকার পাঠানোর কোনো অবস্থা ছিলাম না। আমরা বলেছি তোমরা পিছনের এপিসিদের সামনে এপিসি ধাক্কা দিয়ে নিয়ে আসো এটাকে, বিকজ পিছন থেকে আবার আমাদের যে এই মিলিশিয়ারা, তারা কিন্তু আমাদের খুব দেওয়ার ক্লোজ রূপ, যখন আমরা রিট্রিট করছি, তারা কিন্তু আমাদের পিছিয়ে ফলো করছে, আমাদের ফ্ল্যাঙ্কে চলে গেছে, লেফট ফ্ল্যাঙ্কে, রাইট ফ্ল্যাঙ্কে চলে গিয়েছে। তো এইভাবে চলে আসছি। যাই হোক, যখন আমরা আবিবাদে যখন পৌঁছলাম, টু মাই আটার সারপ্রাইজ, আমি দেখলাম তারা এপিসিতে নেমে এসে তারা ইনডিসক্রিমিনেটলি ফায়ার শুরু করলো। এবং আবিবা স্কুল মাঠের ঠিক মাঝখানে একটা স্কুল আছে, সেই স্কুলের মাঠে আমাদের তখন ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার আনোয়ার ইবনে নূর, আর মিলিশিয়া রিজিয়ন কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল বব। ব্রিগেডিয়ার বব উনি মিলিশিয়া লিডার ছিলেন আগে, উনি সারেন্ডার করেছেন এবং তাকে কঙ্গোলিজ গভর্নমেন্ট তাকে রিজিয়ন কমান্ডার করেছে উইথ ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক। ওনারা দুজন বসে বসে ওনারা অবজার্ভ করছিলেন যে কী হচ্ছে। আমরা দেখতে পেলাম একজন এপিসিতে নেমে এসে তারা এখান থেকে আমরা হ্যাভারসেক বলি, হ্যাভারসেক থেকে একটা গ্রেনেড বের করে থ্রো করলো ব্রিগেডিয়ার জেনারেল ববের উপরে। কি জন্য থ্রো করলো? তারা ভেবেছে যে তাদের একটা পারসেপশন যে ব্রিগেডিয়ার জেনারেল আমাদেরকে ইল ইকুইপড অবস্থাতে, আমাদেরকে যথাযথভাবে ইকুইপ না করে আমাদেরকে যুদ্ধে পুশ করেছে, সো দ্যাট আমরা হিউমিলিটিং ডিফিটকে যেন আমরা এমব্রেস তার মানে করি, যুদ্ধক্ষেত্রে যে কোনো সময় পরিস্থিতি পুরোপুরি পাল্টে যেতে পারে। যেসব উইন করি তাদের বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেনারেল মাহবুব হায়দার খান। আপনাদের মিশনের কোন কোন দেশের বাহিনী যুক্ত ছিল, তাদের সাথে সমন্বয় কিভাবে করেছেন? ইতুরি মনুকে প্রায় 12টা দেশের অধিক দেশের সৈন্য মোতায়েন ছিল। বাংলাদেশ তো বটেই, পাকিস্তান আর্মির ব্যাটালিয়ন ছিল, নেপালি ব্যাটালিয়ন ছিল, মরক্কান ব্যাটালিয়ন ছিল, আর উরুগুয়েন রিভারাইন একটা দল ছিল,
ইন্দোনেশিয়ান ইঞ্জিনিয়ার ছিল, এইভাবে ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাটাক হেলিকপ্টার ছিল, বাংলাদেশ এয়ারফোর্সের ইউটিলিটি হেলিকপ্টার ছিল। তো এ ধরনের প্রায় 12টা দেশের এবং 4টা ব্যাটালিয়ান সহ প্রায় 4000-এর অধিক শান্তিরক্ষী ওখানে মোতায়েন ছিল। আর এলাকাটা ছিল আমাদের বাংলাদেশ এই দেশের একটু ছোট, এত বড় এলাকায় এই 4টা ব্যাটালিয়ান এবং অন্যান্য শান্তিরক্ষীদেরকে নিয়ে আমরা আমাদের অপারেশন কার্যক্রম পরিচালনা করতাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসা শরফুদ্দিন। ব্যান্ডব্রেড 3 অর্থাৎ বাংলাদেশ ব্যাটালিয়ন 3-র উপর মূলত কোন কোন দায়িত্ব অর্পণ করা হয়েছিল? মেইনলি আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হলো সেটা হলো যে টু এনশিওর এ সিকিউর এনভায়রনমেন্ট। সিকিউর এনভায়রনমেন্ট কিসের জন্য করতে হবে? সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনটা যাতে নিরাপদে যেন অনুষ্ঠিত হতে পারে সেই জন্য একটা সিকিউর এনভায়রনমেন্ট তৈরি করতে হবে চ্যাপ্টার 7-এর অধীনে। তো তখন তো সম্পূর্ণ একটা অরাজকতার পরিস্থিতি। আমাদেরকে এই সিকিউর এনভায়রনমেন্ট নিশ্চিত করার জন্য অনেক অপারেশনস করতে হয়েছে এবং আমি তো বলবো যে এটা 3000-এর উপরে অপারেশন ছোট বড় মিলিয়ে, বাট উল্লেখ করার মতো 4-5টা খুব বড় বড় অপারেশনস আর মিডিয়াম সাইজের ধরুন 26টার মতো আমার মনে পড়ে 26টার মতো আমরা স্পেশাল অপারেশনস কন্ডাক্ট করেছি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, মনুকের ম্যান্ডেট ইমপ্লিমেন্ট করার জন্য। তো আমাদের দায়িত্ব মোটামুটি, এবং এটার আন্ডারে অনেক ছোট ছোট টাস্ক ছিল, যে ইনস্টলেশনগুলো প্রোটেক্ট করা, তারপরে সিভিলিয়ানদের কিলিংকে নিঃসাত করা, মিলিশিয়াদের ক্যাম্পগুলিকে ডিসলস করা, তাদেরকে অ্যাপ্রিহেন্ড করা, মনুকের অন্যান্য এজেন্সিকে সাহায্য করা, স্কটিং করা, ওদের রিবিল্ডিং কাজে, সিমিক কাজে, সিভিল মিলিটারি কোঅপারেশনে যে সমস্ত অ্যাক্টিভিটিস আমরা করতাম সেগুলোতে অংশগ্রহণ করা। তো অপারেশনস থেকে হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস সমস্ত কাজেই কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। আপনি বলছিলেন অসংখ্য অভিযান পরিচালিত হয়েছে, কিন্তু প্রথম বড় অভিযান অর্থাৎ অপারেশন বোগা কখন শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল, আমরা টেক ওভার করি 22শে আগস্ট 2005 সালে, এবং টেক ওভার করার 15 দিনের মধ্যেই আমাদেরকে একটা বড় অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। বগা জায়গাটা ছিল আমাদের বুনিয়াতে, যেখানে আমাদের ক্যাম্প ছিল তার থেকে দক্ষিণের দিকে, দক্ষিণ পূর্বে আপনার প্রায় 80 কিলোমিটার দূরে, এবং একটা পাহাড়ি জঙ্গল, ডেন্স ফরেস্টের মধ্যে উঁচু উঁচু পাহাড় এবং খুব ন্যারো, এমদাদ যেটা বলছিল খুব ন্যারো রুট, মানে হাঁটা চলার কঠিন, সেখানে গাড়ি বা এপিসির মতো জিনিস নিয়ে যাওয়া। তার মানে প্রতি বাকি চ্যালেঞ্জ মানে কি, আমাদের কোনো ইনফরমেশন, কোনো রেকগনাইজেন্স করার সুযোগ আমরা পাইনি এত কম সময়ের মধ্যে। এরিয়াল রেকি করা হয়েছে, কিন্তু গ্রাউন্ডে যে রেকি করতে হয়, গ্রাউন্ডে যে একটু ইঞ্জিনিয়ারিং যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, যে রাস্তাটা কেমন, রাস্তা অবস্টাকল আছে কিনা, পানি আছে কিনা, কালভার্ট আছে কিনা, কীভাবে নেগোশিয়েট করব। তো এইটা করে আমাদেরকে যখন পাঠানো হলো, আমরা 9ই সেপ্টেম্বর লঞ্চ করি। 10ই সেপ্টেম্বর অ্যাকচুয়ালি লঞ্চ করার কথা ছিল, একদিন আগে আমাদেরকে হঠাৎ করে বৃষ্টির মধ্যে বলা হলো না আজকেই যেতে হবে। তো এটা একটা আমাদের উপর একটা প্রেশার ছিল, একটু হেস্টিলি আমাদেরকে মুভ করতে হয়। এবং যেহেতু এটা একটা প্রথম অপারেশন আমাদের, আমি ডিসাইড করলাম যে আমি এটাকে নিজে লিড করবো এই অপারেশনটা, এবং জেনারেল এমদাদ ওকেও সাথে নিলাম, এবং সাথে আমাদের বিরাট বহর, আমাদের সাথে বাংলাদেশ আমাদের কন্টিজেন্টের একটা কোম্পানি প্লাস 10 FIRDC ব্যাটালিয়ান, মানে লোকাল আর্মির একটা ব্যাটালিয়ান, প্লাস সেনেগালি একটা কোম্পানি, মরক্কোন একটা কোম্পানি, এগুলো নিয়ে আমরা করলাম। কিন্তু এই অপারেশনটা আমরা আগে এস্টিমেট করেছিলাম যে আমরা একদিনেই বোধহয় টার্গেটে পৌঁছে যাব, কিন্তু 3 দিন পরেও আমরা অর্ধেক পথ পর্যন্ত যাওয়ার পরে ইনক্রিমেন্ট ওয়েদার, এত ইনক্রিমেন্ট ওয়েদার যে আমাদের একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল, এর মধ্যে এগোতে পারছিলাম না, একটু পরপর যাওয়ার পরে একটা অবস্টাকল। তো সেটাকে নেগোশিয়েট করে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক করে, রাস্তাটাকে যাওয়ার উপযোগী করে, এপিসি একটা, তো সেগুলোকে একটা লগের কালভার্ট, লগ দিয়ে কাঠের বড় বড় গুড়ি, সেইটার উপর দিয়ে খুব আস্তে 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 করে একটা করে, এরকম যদি 50-60টা গাড়ি পার করতে হয়, আপনার কত সময় লাগে আপনি বুঝতে পারেন। ওইরকম একটা রিস্কি একটা সিচুয়েশনে। তো আমরা যাওয়ার পথে আমরা যে জিনিসটা আমি এখানে উল্লেখ করতে চাই কতটুকু ঝুঁকিপূর্ণ, 3rd ডেতে আমরা যখন অ্যাডভান্স করছি, বৃষ্টির মধ্যেও আমাদেরকে যখন আমরা বের হলাম, আমাকে তখন ইন্ডিয়ান এয়ার কন্টিজেন্ট থেকে ওরা আমাদের এয়ার কভার দিচ্ছিল। তো
তো আমাকে বলছিল যে তোমাদের সামনে কিন্তু প্রায় 15-20 কিলোমিটার সামনে প্রায় 200-র মতো মিলিশিয়া কিন্তু পাহাড়ের উপরে অবস্থান করছে। সো দ্যাট ওয়াজ এ মেসেজ ফর মি যে উই আর গোয়িং টু ল্যান্ড আপ ইন এ ট্রাবল, বিকজ ওরা যে আমাদেরকে অ্যাম্বুশ করবে বা আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, বাধাগ্রস্ত করার চেষ্টা করবে যাতে আমরা বগাতে না যেতে পারি, কারণ বগাতে তাদের একটা বিরাট কনসেন্ট্রেশন ছিল। এই ইনফরমেশনের উপরেই কিন্তু আমরা অভিযানটা পরিচালনা করছিলাম। তো আমি আমার কমান্ডারদেরকে যারা ছিল তাদেরকে একটু অ্যালার্ট করি যে তোমরা অ্যালার্ট থাকো, সামনে একটা উই আর লাইকলি টু ফেস সাম রেজিস্ট্যান্স, কিন্তু এটার বিস্তারিত বলি নাই, জাস্ট আমরা আরও একটু বেশি অ্যালার্ট হয়ে শুরু করলাম। কিন্তু আনফর্চুনেটলি কিছু দূর যাওয়ার পরে, মাইল খানেক যাওয়ার পরেই আমাদের একটা এপিসি, মানে রাস্তা এত খারাপ, এত পিচ্ছিল, একটা রক, নিচে রক হার্ড, উপরে কাদা। তো যখন নাকি কাদা বেটিতে পিচ্ছিল হয়ে যায়, আপনি যদি হালকা ব্রেক করে স্কিড করে একটা এপিসি আমার প্রায় 50-60 ফিট নিচে পড়ে যায়। অফিসার সহ 10 জন শান্তিরক্ষী ভেতরে আছে। তো এনিওয়ে আমরা তাড়াতাড়ি যে রেস্কিউ করার বাইরে থেকে খুলে টুলে তাদেরকে বের করি। থ্যাংক গড যে কারো মেজর কোনো ইনজিওর হয় না। এবং পরিবেশগত যে বৈরিতার তথ্য আপনি তুলে ধরলেন, আবহাওয়ার বিষয়টি তুলে ধরছিলেন, সেই জায়গা থেকে ভাষাগত পার্থক্য তো রয়েছে। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহে কি ধরনের জটিলতার মুখোমুখি হয়েছেন আপনারা, সেই প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসা শরফুদ্দিন, আপনি বলছিলেন কঙ্গোতে পরিবেশগত বৈরিতার কথা। আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, স্থানীয় ভাষাগত একটা পার্থক্য রয়েছে এবং যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহে আপনারা জটিলতার মুখোমুখি হয়েছেন কিনা? গোয়েন্দা তো ল্যাঙ্গুয়েজ তো ওরা তো ফ্রেঞ্চ এবং সোহালি লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো। তো আমাদের সাথে ইন্টারপ্রেটার থাকতো, তো লোকাল ইন্টারপ্রেটার যারা খুব বিশ্বস্ত। তারপরে আমাদের গোয়েন্দা দপ্তর যেমন আমাদের পেট্রোল বিভিন্ন অপারেশনে যে যেত, লোকাল লোকজনের সাথে যে কথা বলতো, কথা বিনিময়ে আমরা কিন্তু অনেক তথ্য মিলিশিয়াদের সম্পর্কে জানতে পারতাম। প্লাস UN যে সমস্ত এজেন্সি আছে, যেমন যারা সিমিক কার্যক্রম পরিচালনা করে, যারা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এদের অনেকের মাধ্যমেই আমরা অনেক তথ্য জানতে পারতাম। তো আমাদের জানার উপায় আসলে অনেকগুলি ছিল। প্লাস রেকগনাইজেন্স, এরিয়াল রেকগনাইজেন্স করতে যেও আমরা অনেক জায়গা থেকে ফিজিক্যালি দেখে আমরা সেই তথ্য নিতে পারতাম যে এখানে কনফার্ম করা হচ্ছে, আমাদের গ্রাউন্ড যে ইনফরমেশন আছে সেটাকে কনফার্ম করতে যে এখানে মিলিশিয়া কনসেন্ট্রেশন আছে। তো গোয়েন্দা তথ্য পাওয়ার জন্য একটা সীমাবদ্ধতা তো ছিল ডেফিনেটলি। আমরা যেটা আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে যেভাবে গোয়েন্দা পেতে পারি, গোয়েন্দা তথ্য পেতে পারি, ওইভাবে তো দেশের একটা ভিন্ন ভাষাভাষীর দেশে, এবং যেখানে নাকি মিলিশিয়াদের উপদ্রব এত বেশি, লোকজন কথা বলতেও ভয় পায়, সম্পূর্ণ তথ্য সবাই দিতে চায় না, কারণ সবার তার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তো আগে ভাবে। তো আমরা এই চ্যালেঞ্জটা আমরা ফেস করেছি। বাট চ্যালেঞ্জ থাকলেও সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেই কিন্তু আমরা আমাদের সফলতা অর্জন করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জেনারেল মাহবুব হায়দার খান, চেতে প্রথম দুটি অভিযান ব্যর্থ হয়েছিল, সেটি আসলে কেন হলো? সেই সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই, পরে অপারেশন ইতুরি এক্সপ্লোরার কিভাবে নতুনভাবে পরিকল্পনা করা হয়েছিল? তার আগে চেয়ের গুরুত্বটা বলা উচিত। চেয়ে এমন একটা জায়গা যেটা রুয়ান্ডা, উগান্ডা এর সংযোগ স্থল ছিল চেয়ে, এবং এটা জায়গাটা খুব জঙ্গল, তারপরে পাহাড়ি, এই জন্য ওরা বেছে নেয় ওদের বেস ক্যাম্প হিসেবে। এখানে ওরা প্রশিক্ষণ নিত, এখানে অস্ত্রগুলো মজুত করতো, এবং এখান থেকে ইতুরির বিভিন্ন জায়গায় তারা অপারেশন পরিচালনা করত। তো এই জন্য সামনে ইলেকশন, যেটা প্রথমবারের মতন হতে যাচ্ছিল স্বাধীনতার পর, সেই ইলেকশন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করার জন্য চেটা আমাদের দখলে নেওয়াটা খুব অতীব জরুরি হয়ে দাঁড়ায়। এর আগে চে দখলের চেষ্টা করা হয়েছিল ডিসেম্বর 2005, ফেব্রুয়ারি 2006, কিন্তু আমরা ওদের প্রতিরোধ মুখে আমরা সফল হতে পারিনি। তৃতীয়বারের মতন যখন আমরা প্ল্যান করছি মে মাসের 20 এবং 21 তারিখে, আমরা 20 তারিখে এটা শুরু করি এই অপারেশনটা। তো তখন আমরা আগে যে সফল হতে পারিনি যেসব কারণে, এবং অন্যান্য খণ্ডযুদ্ধে আমাদের যে সমস্যা বা যে চ্যালেঞ্জগুলো আমরা সম্মুখীন হই, সেগুলো মাথায় রেখে আমরা এই পরিকল্পনায় নামি, এবং বেশ কয়েকটা ওয়ার গেমিং করি, একাধিক ওয়ার গেমিং করি, এবং কমিউনিকেশন সেট আপের জন্য, সুষ্ঠু কমিউনিকেশনের জন্য আমরা ওয়ার গেমিং করি। কারণ
ভাষার ব্যবধান, ভাষার ভিন্নতা, ইকুইপমেন্টের ভিন্নতা, এতগুলো চ্যালেঞ্জ ওভারকাম করে এই অপারেশন সফলভাবে পরিচালনা খুব একটা কঠিন একটা দায়িত্ব ছিল। তো এবার আমরা আগে ন্যারো ফ্রন্টে আমাদের আক্রমণটা পরিচালনা করেছিলাম, সেটা আমাদের একটা শিক্ষা ছিল। সেই জন্য আমরা এক্ষেত্রে কী করলাম, আমরা 3টা টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা নর্থ, সেন্টার এবং সাউথ, এই 3টা টাস্ক ফোর্সের অধীন আমরা এই আক্রমণ পরিচালনা করি। ফেজ 1 করি থেকে 8 থেকে 10 কিলোমিটার শর্ট, এ পর্যন্ত আমাদের মনুক মেকানাইজড ফোর্সেসই করে অ্যাপ্রোচ মার্চ করে অ্যাবাউট 50 কিলোমিটার। সেখানে ছোট ছোট বাধা তারা অতিক্রম করে এবং চের কাছাকাছি যে এফএআরডিসি মানে সরকারি বাহিনী, তারা ওখান থেকে তারা এই যে বুটস অন গ্রাউন্ড, আমরা প্রায় শুনেছি ইরান যুদ্ধে বুটস অন গ্রাউন্ড, ইনফ্যাক্ট পায়ের যে ফুট সোলজার, তারা যে সম্মুখ যুদ্ধ এবং ফায়ার ফাইট করে, সেইটা এফএআরডিসি তারা ফেজ 1 থেকে ফেজ 2 পরিচালনা করে এবং আমরা সফল হই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইমদাদুল হক। পুরো অপারেশনে আমি যদি অপারেশনাল চ্যালেঞ্জগুলো নিয়ে জানতে চাই। মাল্টিলিঙ্গুইস্টিক যে প্রবলেমটা বিভিন্ন জাতির, এখানে কিন্তু আমাদের কম্বাইন্ড ফোর্স হিসেবে আমার সাথে যে অপারেশন ছিল কিন্তু বিভিন্ন দেশের প্রায় 8-10টা দেশের এসেছিল, তারা সবাই কিন্তু ইংলিশ বলতে পারে না। আমার যে কঙ্গোলিজ আর্মি, যেটা ব্যাটালিয়ন মেইন আমার যে স্ট্রেংথ যে ছিল কঙ্গোলিজ কমান্ডো, যেটা তারা ইংলিশ বুঝে না। তো এটা একটা বড় সমস্যা। যদিও আমাদের যে ইন্টারপ্রেটার তারা এই করতে, কিন্তু তারা খুবই রিলায়েবল ছিল, আর তারাও ঠিক যেভাবে আমি বলতে চাচ্ছি ঠিক তারা হয়তো ঠিক সেভাবেও হয়তো ওইভাবে কনফিগার করতে পারতো না। এটা একটা বড় ছিল। আর আরও চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছিল যে লোকালদেরকে আমরা যখন যুদ্ধ করবো তখন কিন্তু লোকালদেরকে আমাদের কনফিডেন্স নিতে হবে, তাদেরকে আমাদের আস্থা নিতে হবে। তো আমি যে একটু আগে যে কথাটা বলছিলাম যে ভালনারেবিলিটি অফ দ্য অপারেশন, যে আমাদের লোকালদের সাহায্য লাগবে, তাদের ভয় ছিল যে আমাদেরকে যে এনসার্কেল করে আছে স্কুলের চতুর্পাশ দিয়ে মিলিশিয়ারা, আমরা যখন ক্যাম্প অ্যাবান্ডন করব তখন তাদের উপর কিন্তু চড়াও হয়ে যাবে মিলিশিয়ারা। উইথ দ্যাট পারসেপশন দ্যাট তারা হয়তো লোকালরা হয়তো আমাদেরকে হেল্প করেছে আর কি। ব্রিগেডিয়ার জেনারেল আবু মুসার শরফুদ্দিন, আমরা একেবারে শেষ পর্যায়ে আছি, ছোট্ট পরিসরে জানতে চাই যে কঙ্গোতে ব্যানবেটের সবচেয়ে বড় অর্জন কি ছিল? আমাদের সবচেয়ে বড় অর্জন হলো এলাকাতে একটা স্থিতি, একটা যাকে বলে শান্তি পরিস্থিতি একটা ফিরে আনা, মানুষের মনে আস্থাটা ফিরে আনা, যে কারণে তারা অত্যন্ত নিরাপদে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশনে পার্টিসিপেট করতে পেরেছে। এটা একটা বড় অর্জন। আর দ্বিতীয়ত, মিলিশিয়া মুক্ত করতে পেরেছিলাম বলেই এই আস্থাটা ফেরত এসেছে। এই বড় বড় অপারেশন পরিচালনা করার ফলেই মিলিশিয়ারা দূরে চলে যায়। তারা তাদের যে আগে ইনফ্লুয়েন্স ছিল বুনিয়ার আশেপাশে কমিউনিকেশন সেন্টারে, অন্যান্য লোকালয়ের উপরে, সেই কর্তৃত্ব ইনফ্লুয়েন্সটা আর থাকেনি বিকজ অফ আওয়ার কন্টিনিউয়াস অপারেশন। এখানে একটা জিনিস আমি বলে শেষ করবো, সেটা হলো যে চের কথা স্যার যেটা বলছিলেন, এই চেতে একমাত্র বাংলাদেশি আমার কন্টিনজেন্টের একটা এলিমেন্টই চের হার্টে পায়ে হেঁটে, যদিও আমাদের পায়ে হেঁটে অপারেশন করার কথা না, আমরা মেকানাইজড এলিমেন্ট, আমরা এপিসি গাড়িতে করেই আমরা যাবো, ওখানেই যুদ্ধ হবে, কিন্তু আমাদেরকে পরিস্থিতির এমনই প্রয়োজন ছিল যে লোকাল এফআইডিসি আর্মি তারা ধরে রাখতে পারছিল না, আমাদের ফিজিক্যাল সাপোর্ট দরকার ছিল। আমাদের একটা স্ট্রং একটা এলিমেন্ট, প্রায় 40 জনের একটা দল এখানে। এখন আমার সেই অফিসার আছে ব্রিগেডিয়ার জেনারেল, এখন বর্তমানে, তখন ক্যাপ্টেন হুমায়ুন, ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন, এখন ডিএমটি ডাইরেক্টর অফ মিলিটারি ট্রেনিং। তো এরা ফিজিক্যালি যে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল, অসংখ্য যে ওখানে যে লোকাল আর্মির সঙ্গে থেকে তাদের আস্থা দিয়ে আস্থায় নিয়ে। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, অনেকেরই ধারণা যে শান্তিরক্ষীরা শুধুমাত্র পাহারা দেয়, কিন্তু আপনাদের গল্পগুলো ভিন্ন ছিল, আপনারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই মিশন থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী যে আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি, এই প্রশিক্ষণের উপরে আস্থা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে যায়। আমরা যে কৌশলে ধ্রুপদী রণকৌশল প্রয়োগের মাধ্যমে চেয়ে দখল করি, এটা একেবারে কখনো ঘটেনি, আনপ্রেসিডেন্টেড ছিল। আমাদের যে টাস্কফোর্স আলফা, নর্দার্ন টাস্কফোর্স, সেটা আউটফ্ল্যাঙ্কিং ম্যানুভারে মিলিশিয়াদের পালানো পথ আটকে দেয়। আমাদের মাঝখানের যে টাস্কফোর্সটি ছিল,
সেটা পেনিট্রেশন করে শত্রুর ডিফেন্স প্রতিরক্ষা বুর্জকে দুর্বল করে দেয়। এবং আমাদের সর্বশেষ যে টাস্ক ফোর্সটি ছিল সেটা কোনো এক পর্যায়ে টার্নিং মুভমেন্টের মাধ্যমে ওদের যে সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে পুরো মিশনের Center of- অভিজ্ঞতা সামরিক শিক্ষা হিসেবেও কাজ করেছে। সেন্টার অফ অসংখ্য গ্র্যাভিটিটাকে ধন্যবাদ জানাচ্ছি তছনছ করে তিনজনকে। দেয়। আমরা এবং আমাদের আবার আয়োজনের জেগে। একেবারেই Thank শেষ you. পর্যায়ে দর্শক এখানেই শেষ করছে জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।